রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট প্রতিদিনের মতোই ব্যস্ত একটা জায়গা, কিন্তু এক মুহূর্তের মধ্যে সেই ব্যস্ততা, সেই কোলাহল যেন পরিণত হল এক ভয়াবহ আর্তনাদে। আজকে আমরা সেই মর্মান্তিক বাস দুর্ঘটনার কথাই বলবো, যেটা একটা সাধারণ নদী পারাপারকে এক নিমিষে একটা জাতীয় শোকে পরিণত করেছিল। ভাবুন তো একবার, চোখের পলকেই একটা বাস যাত্রী নিয়ে নদীর গভীরে তলিয়ে গেল। ঠিক কী ঘটেছিল সেদিন? চলুন সেই ভয়াবহ মুহূর্তগুলোকে একটু ধাপে ধাপে ফিরে দেখি। তো এই বিপর্যয়টা ঘটল পদ্মার বুকে। সৌহার্দ্য পরিবহনের একটা বাস ফেরিতে ওঠার জন্য তৈরি হচ্ছিল, মানে একদম রুটিন একটা কাজ, যেটা মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে রূপ নেয়। ঘটনাটা হলো, বাসটা যখন ফেরিতে উঠছিল ঠিক সেই সময় পন্টুন থেকে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে পড়ে যায়। খুব অল্প কয়েকজন হয়তো সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন, কিন্তু বেশিরভাগ যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান। যারা ঘটনাটা নিজের চোখে দেখেছেন তাদের মতে বাসের ভেতরে তখন প্রায় ৪০ থেকে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। চিন্তা করা যায়, এতগুলো জীবন এক মুহূর্তে কি ভীষণ ঝুঁকির মুখে পড়েছিল। এটাই আসলে দুর্ঘটনার ভয়াবহতার একটা প্রাথমিক চিত্র আমাদের দেয়। বাসটা ডুবে যাওয়ার পরই শুরু হয়ে যায় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। বিভিন্ন সংস্থা তখন একরকম ঝাঁপিয়ে পড়েছিল, সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ে। খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিস, তারপর বিআইডব্লিউটিএ আর কোস্ট গার্ডের ডুবুরি দলগুলো ঘটনাস্থলে চলে আসে। মানে একটা সমন্বিত প্রচেষ্টা ছিল, যেখানে প্রতিটা সেকেন্ড ছিল অমূল্য। প্রায় ৬ ঘণ্টা, ভাবা যায়। উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় ৬ ঘণ্টার একটা রুদ্ধশ্বাস চেষ্টার পর ওই ডুবে যাওয়া বাসটাকে নদীর গভীর থেকে ওপরে তোলা সম্ভব হয়। আর পুরো সময়টা নদীর পাড়ে অপেক্ষায় থাকা মানুষগুলোর জন্য যে কি ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তবে এই উদ্ধার অভিযানের গতি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। ঘটনাস্থলে থাকা অনেকেই অভিযোগ করছিলেন যে অভিযান শুরু হতে নাকি অনেক দেরি হয়ে গিয়েছিল। এই বিলম্বের কারণেই কি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে গেল? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এত চেষ্টার পরেও যে ভয়াবহ ক্ষতিটা হয়েছে সেটা তো আর ফেরানো সম্ভব না। চলুন এবার সেই মানবিক ক্ষতির দিকটা দেখি। নদীর তীরে তখন শুধুই শোক আর কান্না। এখন পর্যন্ত মোট ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। কিন্তু দুঃখের বিষয় হল, এটাই হয়তো শেষ সংখ্যা না, আরও অনেকেই কিন্তু নিখোঁজ। এই হতাহতের পরিসংখ্যানটা দেখলেই ট্র্যাজেডিটার পারিবারিক দিকটা স্পষ্ট হয়ে ওঠে। উদ্ধার হওয়াদের মধ্যে একটা বড় অংশই নারী ও শিশু। মানে এই সংখ্যাগুলো আসলে শুধু সংখ্যা নয়, একটা পুরো পরিবারকে ভেঙে চুরমার করে দেওয়ার গল্প। নদীর পাড়ে অপেক্ষায় থাকা এক স্বজনের এই কথাগুলো শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। তিনি বলছিলেন তার ২ মেয়ে নিখোঁজ, যার মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে, আর পাশে থাকা নাতিকে দেখিয়ে তার এই আর্তনাদ আসলে পুরো পরিবেশের অসহায়ত্বটাকেই তুলে ধরে। তো এত বড় একটা দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই সরকারের প্রতিক্রিয়া বা পদক্ষেপের বিষয়টা আসে। চলুন দেখি সরকারিভাবে ঠিক কি করা হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো রাজীব আহসান ঘটনাস্থলে গিয়ে কিছু আর্থিক সহায়তার ঘোষণা দেন, যেমন যারা মারা গেছেন তাদের পরিবারকে দাফনের জন্য ২৫,০০০ টাকা, আর যারা আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ১৫,০০০ টাকা দেয়া হবে। এই ভয়াবহ দুর্ঘটনাটা কেন ঘটল, এর আসল কারণটা খুঁটে বের করার জন্য ২টো আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা রাজবাড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আর অন্যটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের। আর এই তদন্তের গুরুত্ব বোঝাতে কমিটিগুলোকে খুব দ্রুত কাজ করতে বলা হয়েছে। মাত্র ৩ কার্যদিবসের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো তদন্ত কমিটি হয়েছে, সহায়তাও ঘোষণা করা হয়েছে, কিন্তু দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি এখনও থমথমে। এখনও অনেক কিছুর উত্তর মেলা বাকি। উদ্ধার কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এখনও অনেকেই নিখোঁজ। তাদের পরিবারগুলো নদীর পাড়ে এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে। পুরো এলাকার বাতাসটাই যেন স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে আছে। শেষ পর্যন্ত কিন্তু একটাই বড় প্রশ্ন থেকে যায়, এই যে তদন্ত হচ্ছে, এর মাধ্যমে কি দুর্ঘটনার আসল কারণটা বেরিয়ে আসবে? আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যতে যেন এমন ভয়াবহ ঘটনা আর না ঘটে, সেটা কি নিশ্চিত করা যাবে? এর উত্তর শুধু সময়ই বলে দেবে না, এটা আমাদের ব্যবস্থার স্বচ্ছতা আর জবাবদিহিতার উপরেও অনেকখানি নির্ভর করে।